সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক জয়শ্রী দাস। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। জয়শ্রী দাস, আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ। বর্তমান প্রযুক্তির আরেকটি নতুন সংযোগ এআই। এআইয়ের কারণে লেখকরা কি প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন? না, এটা কখনোই না। এআই মানেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি কিন্তু বেসিক্যালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি জাহাঙ্গীরনগর থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করেছি। সো আমার আমার মানে ইন্টারেস্টিং, খুব আগ্রহের একটা জায়গা ছিল এআই। বাট আমি যেটা মনে করি, লেখকরা হচ্ছে নির্মল প্রকৃতির মতো, স্নিগ্ধ রজনীগন্ধার মতো, আমার খোপারে গোলাপের মতো। তারা কখনোই একটা আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিদ্বন্দ্বী হতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিমতা থাকে ভরা। আর যেটা হচ্ছে, আপনি যাদের সঙ্গে তুলনা করলেন কবি ও লেখকরা, তারা হচ্ছে নির্মল, তারা হচ্ছে প্রকৃতির মতো। কখনোই দুজনের প্রতিদ্বন্দ্বী দুজন হতে পারে না। কিন্তু এআই কিন্তু বর্তমানে যত্রতত্র ব্যবহার হচ্ছে। এটা কি সরকারিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত? অবশ্যই। আমি কিন্তু এই কথাটা সব জায়গাতেই বলি যে এআই যত্রতত্র ব্যবহার হওয়া যাবে না। আমি একটা গল্প না, পুরোপুরি একটা উপন্যাস লিখছিলাম। তো আমার একটা বন্ধুকে যখন বললাম, সে বলল যে এআইয়ের সহযোগিতা নাও। আমার এতটা মন খারাপ হয়ে গেল, আমি কেঁদে ফেলছি। আমি বলছি কি, এটা কিভাবে বললা তুমি? একজন লেখক কেন এআই সহযোগিতা নেবে? লেখা তো ভিতরের কথা, অন্তরের কথা, হৃদয়ের কথা। বর্তমান সরকার শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। আপনি পিএইচডি করছেন। আপনি কি মনে করেন বর্তমান সরকার যতটুকু গুরুত্ব দিচ্ছেন তা যথেষ্ট? অবশ্যই। এবং এখন তো আমি মনে করি যে শিক্ষার উপরে একটা আলোড়ন তৈরি হয়েছে, একটা আলো আসছে। শিক্ষার আলোটা বর্তমান সরকারের মাধ্যমে আসলে ছড়িয়ে পড়ছে। এটা আমার কাছে একটা বড় জিনিস। আর পিএইচডি করতে হলে আমাদের অনেক পড়াশুনো করতে হয়। বর্তমান সরকারের যে দুইজন মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তারা কিন্তু সার্বক্ষণিক পড়াশোনার কথাটা বলছে। এটা আমার ভীষণ ভালো লাগে এবং আমি খুব মনোযোগ সহকারে ওনাদের প্রতিটা কথা এবং কাজগুলো দেখে থাকি। এটা একটা নতুন, আমি মনে করি একটা নতুন আলোর দেশে আমাদেরকে নিয়ে যাবে। নতুন একটা আলো আসছে আমাদের সকলের, সমাজের মধ্যে, সবার মধ্যে শিক্ষার আলো। ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ভাষার মুক্তির ক্ষেত্রে কথা সাহিত্যের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাষার মুক্তির ক্ষেত্রে কথা সাহিত্যই তো একমাত্র মাধ্যম। কথার মাধ্যমেই তো ভাষার মুক্তি হবে। অন্য কিছুর মাধ্যমে তো ভাষার মুক্তি নেই। ভাষার বহিঃপ্রকাশ যেটা বলি, সেটা সাহিত্যের মাধ্যমে। আমি অনেকভাবে অনেক কথা বলতে পারি, যেমন রোদ, আবার কখনো বলি রোদ্দুর। দুটোই কিন্তু ভাষার, দেখেন, একই শব্দর দুটো বহিঃপ্রকাশ। মানে আমার ভাষাটাকে আমি সুন্দর পরিস্ফুটনভাবে ব্যবহার করতে পারি শুধুমাত্র কথা সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে। এছাড়া কোনো মাধ্যম তো আমি পাই না খুঁজে। কিন্তু অনেকে তো কবিতার ভাষা, কথা সাহিত্যের ভাষা মানছেন না। যে যেভাবে পারে ভাষার ব্যবহার করছে, ফলে ভাষার বিকৃত হচ্ছে, ভাষার দুর্নাম হচ্ছে, ভাষা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে আপনি ঠিকই বলেছেন, এই ভাষাগুলি যদি কথা সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমরা ধারণ করি,
তাহলে ভাষা আমাদের শুদ্ধ হবে এবং সুন্দরভাবে চর্চা হবে। একদম ঠিক, একদম। লেখালেখি করে জীবন নির্বাহ করে এই ধরনের লেখক বাংলাদেশে তৈরি হচ্ছে না, এটা কেন? এর থেকে বের হওয়ার উপায় কি? আপনি কি নির্দিষ্ট যুক্তি দাঁড় করাবেন? আমি একান্তভাবে আপনাকে বলতে চাই, এটা আমি সারাক্ষণই বলি সবাইকে, একটা মানুষ যদি বিয়ে করে তাহলে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে একটা মোবাইলকে বিয়ে করতে পারে। মানুষকে আর বিয়ে করার প্রয়োজন নেই। হ্যাঁ, কিভাবে হবে, কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব? কবি লেখকরা কিভাবে চিন্তা করি? আমরা তো সমস্ত কিছু সারাটা দিন আমরা মনোযোগ হচ্ছে আমাদের মোবাইলের মধ্যে। মোবাইল আমাদের সব। স্বামী স্ত্রী শুয়ে আছে দুই দিকে মুখ করে, কেউ তো বইয়ের কাছাকাছি নাই। বই পড়লে তো আমরা যারা কবি লেখকরা আছি তারা জীবিকা নির্বাহ করতে পারবো যদি আমাদের বইটা বিক্রি হয়, বইটা মানুষের হাতে পৌঁছে যায়। কিন্তু বইয়ের তো কোনো মূল্যায়নই নেই। তাদের মূল্যায়ন ওই ছোট্ট একটা জায়গার মধ্যে মূল্যায়নটা আটকে আছে। সেই জায়গাটা কি? মোবাইল, এআই প্রযুক্তি, সেখানেই আটকে আছি আমরা। আমরা তো বইয়ের মধ্যে আটকে নাই। জয়শ্রী, এই লেখালেখির কথা বললেন, বইয়ের কথা বললেন। আপনি জানেন বাংলাদেশে অনেক বই পাইরেটেড, অর্থাৎ হুবহু কপি করা। এই হুবহু কপি করার ভিড়ে মৌলিক সাহিত্যের ক্ষতি হচ্ছে নয় কি? অবশ্যই। আপনি কপি করা বই ক্ষতি হচ্ছে না? আমি অনেক দেখি, অনেকে আমার কবিতা ফেসবুকে ছেড়ে দিচ্ছে নিজের নাম দিয়ে। এটা কি আমার মনে আঘাত লাগছে না? মৌলিক যে সাহিত্য বোধধারা যেটা লিখছে, তাদের কথা উপন্যাস থেকে নিয়ে তাদের কথা তাদের হুবহু দেখলাম নকল করছে অনেকেই। এটার থেকে বড় ক্ষতি আর কি? আপনি কিভাবে আরেকজনের সাহিত্য কিভাবে চুরি করে লিখছেন? আপনার নিজস্বতা কিছু নেই, তাহলে সাহিত্য কেন লিখছেন? নিজস্বতা থাকতে হবে, প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্বতা থাকতে হবে, আমি সেটা মনে করি। নকল তো নকলই। নকল তো নকলই। এবং এইসব নকল বই রোধে সরকারিভাবে সুনির্দিষ্ট কোনো আইন থাকা খুব জরুরি মনে করেন? জরুরি, খুবই জরুরি। অনেক লেখককে দেখছি আগে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু 10 বছর পর বা এখন অবধি এখন আর সেই জনপ্রিয়তা নেই। এই জনপ্রিয়তা একজন লেখকের ধরে রাখার কি উপায় আছে বলে আপনি মনে করেন? এখানে কিন্তু শুধুমাত্র আপনি যদি বলেন লেখকের কথা, সেটা কিন্তু হবে না। এই জনপ্রিয়তাটা যারা বইটা পড়বে তাদেরও বইকে ভালোবাসতে হবে। দুই পক্ষের একটা বিষয় থাকে। আমরা যদি বই না আমরা লিখছি ধরেন, কিন্তু কেউ পড়ছে না, তখন কি হবে? লেখকের মনটা খারাপ হয়ে যাচ্ছে না? বইমেলায় গিয়ে আপনারা কি দেখেন? দলে দলে লোক যাচ্ছে, কজনের হাতে বই আছে? বই নেই কারো হাতে। সবাই যাচ্ছে, হাত ধরাধরি করে যাচ্ছে। অনেকগুলো খাবারের দোকান আছে, তারা খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, কিন্তু বই তো। এটা বহু দুঃখজনক। বাংলাদেশে খুবই বইমেলা দুঃখজনক। এত মানুষ কিন্তু কমতি নেই, মানুষের ভিড় হয়, হ্যাঁ, অনেক কিন্তু ভিড়। সবার হাতে যদি একটি করে বই থাকতো, হ্যাঁ, তাহলে আমার তো মনে হয় বইমেলা কোনো বই কোনো স্টলে পাওয়া যেত না। না না। এবং আমি মনে করি তাতে লেখকরা খুশি হতো। হ্যাঁ, এবং লেখকদের ভাবনার জায়গাগুলো আরো পরিস্ফুটন করত, লেখকদের মনের মধ্যে আনন্দ হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। এই যে আপনি পাঠকদের বললেন, দুষলেন যে পাঠকদেরও পড়া উচিত, আপনি একজন কথা সাহিত্যিক, আপনার লেখা পাঠকদের কেন পড়া উচিত বলে আপনি মনে করেন? আমার লেখার মধ্যে বাস্তবতা আছে, এবং শুধু বাস্তবতা না, প্রেম আছে, আবেগ আছে, মন দেয় নেয় আছে। বাস্তবতা যদি জানতে হয় পড়তে হবে, যদি প্রেম আনতে হয় পড়তে হবে। এবং আমি মনে করি যে পড়লে পরে বই পড়ার সাথে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যদি ওয়াইফ বই পড়ে, হাজবেন্ড দেখবেন বইয়ের প্রতি আকৃষ্ট হবে, সন্তানরা আকৃষ্ট হবে। এবং ঝগড়া, পরিবারের যে পারিবারিক কলহ তো এখন অনেক বেড়ে গেছে, এটা রোধের জন্য বইয়ের বিকল্প আর কিছু নেই। আমরা কিন্তু পারিবারিকভাবে একটা সিস্টেম করতে পারি। এরকম একজন পরিবারের যে কর্তা থাকে তাকে বলে দিতে হবে প্রতি সপ্তাহে একদিন 1 ঘন্টা বই পড়তে হবে, সেটা আমি তদারকি করব। দেখা গেল কি 1 ঘন্টা যদি তদারকি করে বই পড়াতে পারি, তখন কিন্তু সে পাঠক হয়ে যাবে, সে নিজে নিজে কিন্তু বই পড়াতে অভ্যস্ত হয়ে যাবে। এটা আমাদের করা উচিত।
অবশ্যই। দিদি, আমাদের বাংলাদেশে বইয়ের দাম নিয়ে কিন্তু বরাবরই একটি অভিযোগ রয়েছে। আমরা বইয়ের দাম কমাতে কি কি প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করে বইয়ের দাম কমাতে পারি বলে আপনি মনে করেন? এটা তো সঠিক কথা না। বইয়ের দাম হচ্ছে সবচেয়ে কম। আপনি ৫০০ টাকা দিয়ে ফুচকা বার্গার খাচ্ছি। কিনে ফুচকা খাচ্ছেন, বার্গার খাচ্ছেন, তাহলে পিজা অভিযোগটা কেন? খাচ্ছেন। এটা আসলে আমি আমি যাকে দেখতে পারবো না তার বিরুদ্ধে কত অভিযোগ। আমি পড়তে ভালোবাসি না, তাই আমি অভিযোগ করছি বইয়ের দাম বেশি। কোথায় দাম বেশি? আপনি দেখছেন না? আপনি একটা পিজা কিনে খেলে, আমার বাচ্চারা পিজা কিনে খায় দেখি কত দাম। আমি তো ৭০ টাকা চলে যায়। হ্যাঁ, ৭০ টাকা। আর আপনি ওইটা দিয়ে কতগুলো বই কিনতে পারেন? কোথায় দাম বেশি? এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনবো। আমি কিন্তু কবি না, কবি হচ্ছেন আপনি। তারপরেও আমি আমার সে এবং দ্বিতীয় জি। এই বইটা থেকে একটা কবিতা পড়ছি। এটা যদিও উপন্যাস। হারিয়ে যাওয়া আয়না তুমি, তোমায় কতবার মুখ দেখেছি, ততবার মনে হয়েছে আমি কত সুন্দর। তুমি যখন হারিয়ে গেলে আমার মনে হলো আমি আর সুন্দর নই। আমার হায়নার মতো দাঁত বেরিয়েছে, নখের আঙ্গুলগুলো হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। আয়না, তুমি ফিরে এসো, আমি আবার সুন্দর হতে চাই। বাহ! জয়শ্রী দাস, আপনার নিশ্চয়ই মনে আছে ৮০-র দশকে এবং ৯০ দশকে বইমেলায় প্রচুর জনপ্রিয় লেখকের সমাগম ঘটতো, পাঠক হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু এখন লক্ষ্য করবেন বইমেলা জনপ্রিয় লেখকদের উপস্থিতি বাড়ি একেবারেই কম। সে আগের দৃশ্য দেখা যাচ্ছে না কেন? এটা ওই যে বললাম, তাদের মন ভারী। লেখকদের এতটাই মন ভারী, মনে হয় এখনই বৃষ্টি হবে। হ্যাঁ, এত মন খারাপ থাকে। আগে দেখা গেল যে স্টলের সামনে একটা জনপ্রিয় লেখকের পাঠক সংখ্যা হাজার হাজার হুমড়ি খেয়ে পড়ছে। এখন গুটি কয়েক হয়তো লেখক আছে, তাদের কাছে যাচ্ছে পাঠকরা বা কথা বলছে। কিন্তু অমন করে বইয়ের আগ্রহটা যদি তৈরি হয় সবার মাঝে, তাহলে দেখবেন আবার আগের মতো হবে। এবং আমি আশা করছি যে বর্তমান সরকারের কাছে তারা যেন বইটাকে জনপ্রিয়তার তুঙ্গে করে তোলেন। বইটা যেন, বইকেই যেন সবাই ভালোবাসে। একটু এটা মেসেজ দিবেন কিভাবে সরকার করতে পারে সেটা? অবশ্যই এটা সরকারের দায়িত্ব। আপনি যেটা বললেন পরিবার থেকে, সেটা পরিবার থেকে, স্কুল থেকে আসতে পারে। স্কুলে, প্রত্যেকটা স্কুলে একটা ঘন্টা থাকবে, সেখানে লেখকরা যাবে, তারা বই পড়ে শোনাবে, মজার মজার গল্প পড়ে শোনাবে। তাহলে কি হবে? শিশুরা আনন্দ পাবে এবং ওই পড়াটা শুনে তাদের মনে কি হবে? তাদের মধ্যে আনন্দ হবে এবং তারা বাসায় গিয়ে সেটা প্রয়োগ করবে। বাসায় গিয়ে বাবা মাকে বলবে আমাদেরকে বই কিনে দাও, আমরা বই পড়বো। স্কুল থেকে শুরু হোক না, স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটি শুরু হোক। কিন্তু স্কুল কলেজগুলোতে লাইব্রেরি কিন্তু প্রায় বিলুপ্ত। শুধু আমরা একাডেমিক লেখাপড়া করি, কিন্তু একাডেমিকের বাইরে লাইব্রেরিগুলোতে বই পঠন পাঠনে অভ্যস্ত এখন নেই মানুষ। এর থেকে আমাদের বের হতে হবে। হ্যাঁ, নিয়ম করে দিলে বের হয়ে আসবে সবাই। আমরা তো আপনি নিয়ম মানতে হবে। বিএসটিআই উপপরিচালক, অন্যদিকে একজন দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক। এই দুটো বিষয় কি সাংঘর্ষিক? না না, বিএসটিআই এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা প্রতিটা, যেমন আপনার এখানে লাইট, ফ্যান যা আছে সমস্ত কিছু টেস্ট করা হয় বিএসটিএ থেকে এবং সিস্টেম সার্টিফিকেশন দেওয়া হয়। সো আমরা কি করি, ডোর টু ডোর যাই, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাই, তখন বিভিন্ন লোকের সঙ্গে আমার পরিচয় হয় এবং এই পরিচয়ের যে চরিত্রগুলো, সেগুলো কিন্তু আমার উপন্যাসের এক একটা চরিত্র। সো কেন সাংঘর্ষিক হবে? বরং আমরা মনে করি একজন আরেকজনের পরিপূরক। আমার উপন্যাস, গল্পের, কবিতা, ছন্দ, আনন্দ সব কিছুই বিএসটিকে ঘিরে। আমার 20টা বছর বিএসটিতে ভীষণ আনন্দে কাটছে এবং আমি নতুন নতুন কবিতা লিখতে পারছি, গল্প লিখতে পারছি শুধুমাত্র বিএসটি এর কারণে। কিভাবে টেনে নিয়ে যাচ্ছেন আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন? জানতে চাই আপনার কাছ থেকে আপনার এসব ব্যক্তিগত পারিবারিক জীবনের অজানা গোপন কথা। এই তো অজানা গোপন কথাই তো ভয়ের বিষয়।
ব্যক্তিগত জীবনে আমার হাজব্যান্ড একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমার দুটো সন্তান আমার নিজের। আমি আরও দুটো বাচ্চা লালন পালন করি, মোট হচ্ছে 4 জন। আর আমি ভালো আছি, 4টা বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে খুব আনন্দে আছি। আর যদি গোপন কথা জানতে চান, হ্যাঁ, হয়তো বন্ধু আছে, এটা আমি স্বীকার করতে সেটা দোষ গোপনই নেই। থাকবে। সেটা গোপন থাকুক না, গোপন বন্ধু থাকে। আমার কবিতা, আমার প্রেম যদি জীবনে না আসে, তাহলে আমি লিখবো কী করে? এটা কিন্তু দুটো কিন্তু ওই একটা লিমিটের মধ্যেই আছে, সেখানে সংঘর্ষ তৈরি হচ্ছে না। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ, একধারে প্রেমিক আর একধারে স্বামী, সংঘর্ষ এরকম কিছু হচ্ছে না। দুটো মানে ধীর লয়ে চলছে, ভালো লাগে। লেখালেখি করে কিভাবে সময় পার করছেন? এখন তো ঈদের সময় আসছে, আমরা বহু পত্রিকায় লেখা দিতে হচ্ছে, সো লেখালেখি নিয়ে এখন বেশ খানিকটা ব্যস্ত। দুটো রহস্য উপন্যাস লিখছি, আর দুটো গল্প লিখছি, আর 4টা কবিতা দিলাম, এটা নিয়ে আছে। জীবন কি খা খা মরুভূমি, নাকি বসন্তের বাগান? সেই বাগানে এখনো প্রেম আছে? বসন্তের বাগান। খা খা মরুভূমি হলে তো লেখা আসে না, সে বাগানে প্রেম আছে। আমার স্বীকার করতে দোষ, মানে আমি দ্বিধাবোধ করি না, সে বাগানে প্রেম আছে। তবে প্রেমিক যদি বলেন পরিবর্তন হয় কি না, সেটা হয়তো কালে ভদ্রে হয়েও যেতে পারে। বর্ষা, কখনো ফাল্গুন, কখনো শরৎ, কখনো শীত, কখনো গ্রীষ্মের উষ্ণতা তো জীবনে আসবেই। আপনি একটি কথা প্রায়ই বলেন যে রাগবিহীন একটি পৃথিবী চাই। সেই রাগবিহীন পৃথিবীটি আসলে কীরকম? আমি নিজের আসলে আমার শরীরে রাগ নেই, রাগ করতে আমি পারি না। তো আমার মনে হয় মানুষ যদি রাগ না করে, পৃথিবীটা হয়ে যাবে শান্ত। কোথাও যুদ্ধ হবে না, কোথাও মারামারি হবে না, কোনো উচ্চ শব্দ হবে না, শুধু মানুষের মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। আমি সবাইকে অনুরোধ করব, এখান থেকে একটা মেসেজ আমি দিতে চাই, প্লিজ নিজের রাগ নিয়ন্ত্রণ করুন, নিজেকে ভালোবাসুন এবং অন্যকে ভালোবাসুন। দোষ গুণ নিয়ে মানুষ, আপনার একটি দোষ বলতে হবে এবং একটি গুণ বলতে হবে। আমার দোষ হলো আমি না রান্না করতে পারি না, হ্যাঁ। আর গুণ হলো আমি ভীষণ শান্ত এবং সবসময় ভীষণ ভীষণ হাসি খুশি থাকি এবং সবার সঙ্গে মিলেমিশে হেসে আনন্দে জীবন পার করছি। দিদি, আমাদের সময় স্বল্পতায় আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক জয়শ্রী দাসের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।